স্যার এখন একটু হয়ে গেছে। স্যার শোনা যাচ্ছে না। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার আপনাকে মিউট দেখাচ্ছে। স্যার কিছু তো শোনা যাচ্ছে না। স্যার হ্যাঁ, এবার শোনা জি যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। জি স্যার আচ্ছা এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আবার রিপিট করছি, আই রিপিট। আমি চ্যাপ্টার 3 নিয়ে কাজ করব। চ্যাপ্টার 3 হচ্ছে শর্ট রান। শর্ট রান বলতে বোঝাচ্ছে স্বল্প মেয়াদ। So short run is a period of time when the fixed factor of production is remain fixed and the variable factor will keep changing. অর্থাৎ স্বল্পকাল হচ্ছে এমন একটা সময় যেখানে উৎপাদনের উপকরণগুলো স্থির থাকবে এবং পরিবর্তনশীল উপকরণগুলো পরিবর্তিত হতে থাকবে। এখন ফার্স্ট অফ অল
আমাদেরকে জানতে হবে যে উৎপাদনের উপকরণগুলো কি কি। উৎপাদনের উপকরণগুলো হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আই রিপিট, ভূমি, শ্রম, মূলধন, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এখন এই চারটা ফ্যাক্টর অফ প্রোডাকশনের ভিতরে ভূমি এবং মূলধন হলো ফিক্সড ফ্যাক্টর বা স্থির উপকরণ, অন্যদিকে শ্রম এবং সংগঠন হলো পরিবর্তনশীল উপকরণ। তো শর্ট টার্ম কাকে বলে? শর্ট টার্ম হচ্ছে উৎপাদনের স্থির উপকরণ ভূমি এবং মূলধন স্থির থাকবে, এবং পরিবর্তনশীল উপকরণ হচ্ছে আপনাদের লেবার এবং এন্টারপ্রেনিউর, এই দুটোই কি হবে? পরিবর্তিত হতে থাকবে। তো শর্ট টার্ম বলতে বোঝাচ্ছে স্থির উপকরণ স্থির থাকবে এবং পরিবর্তনশীল উপকরণ পরিবর্তিত হবে। শোনা যাচ্ছে তো এখন? হ্যালো 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 স্যার অনেকে জয়েন হইতে পারতেছে না। কেন? কারণটা কি? আমি স্যার হ্যাঁ, ইনভাইটেশন লিংক তো দেয়া আছে, প্লাস আমার আইডিও দেয়া আছে, ইও দেয়া আছে। জাস্ট ওখানে ঢুকে গেলে, লিংকে গেলেই তো স্যার চলে আসবে। দিছে, হ্যাঁ স্যার দিছে তাও আসতেছে না, ওরা তাহলে ঢুকতেই পারতেছে না। হ্যাঁ, তাহলে তো সম্ভবত আপনাদের নেটওয়ার্কের সমস্যা করছে। ঠিক আছে, আমার এখানে তো ফুল নেটওয়ার্ক আছে এবং আপনার কথাও তো আমি শুনছি, তাই না? ওকে, তাহলে আমি ক্লাসটা কন্টিনিউ করি, ঠিক আছে? আচ্ছা পরে আমি ইউটিউবে আপলোড দিয়ে দিব, ওখান থেকে দরকার হলে ওদেরকে দেখে নিতে বলবো, ঠিক আছে? আর যারা যারা অ্যাডমিট হয়েছে ঠিক চাচ্ছে, আমি আছে। কিন্তু ওপেন করে দিচ্ছি, ঠিক আছে? ওপেন ফলো ইজিলি ঢুকতে পারবে। ওকে, আমি যে বুকগুলো ব্যবহার করেছি সেটা হচ্ছে বুক রেফারেন্সেস, ম্যাক্রো ইকোনমিক্স, এইচ.এল. আহুজা, এস চাঁদ পাবলিকেশন, এবং আরেকটা বই, আপনারা বইয়ের এটা দেখছেন, ছবিটা দেখছেন, মডার্ন ইকোনমিক থিওরি অ্যান্ড পলিসি, টেকে ডুয়েট, এম.এইচ. নেভেলিওর, এস চাঁদ পাবলিকেশন। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলা বইগুলো যদি আমরা ইউজ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি আপনার আবুল খায়েরের বই আছে, এছাড়া বই আছে হচ্ছে আপনার মোস্তাফিজুর রহমান স্যার অথবা লিয়াকত আলী খানের বইগুলো আপনারা ইউজ করতে পারেন ইজিলি। এখন আমরা চলে যাব ফার্দার এক্সটেনশনে। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে ক্লিয়ার? জি স্যার। প্রবলেম নাই তো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করি। কোনো সমস্যা হলে আমাকে একটু নক দিয়ে, ঠিক আছে? অবজেক্টিভ অফ দিস লেকচার, এই লেকচারের কি কি অবজেক্টিভস আছে একটু খেয়াল করে নিই আমরা। আফটার ফিনিশিং দিস লেকচার, স্টুডেন্ট উড লাইক টু নো, এই টপিক লেকচারটা শেষ করে স্টুডেন্ট যে জিনিসগুলো সম্বন্ধে জানবে সেটা হচ্ছে ডেফিনেশন অফ শর্ট রান। শর্ট রান কাকে বলে তার ডেফিনেশনটা সম্বন্ধে জানবে, এবং শর্ট রানের গুডস মার্কেট এন্ড আইএস রিলেশনশিপ, দ্রব্য বাজার বলতে কি বোঝায়,
দ্রব্যবাজার বলতে কি বোঝায়? দ্রব্যবাজার কার কার সমন্বয়ে সংগঠিত এবং আইএস কার্ভের সাথে দ্রব্যবাজার যে সম্পর্ক, সেই সম্পর্কটা কিভাবে বিল্ড আপ হয় সেটা সম্পর্কে জানতে পারবে। Definition of IS curve and variable relating to IS curve. IS কার্ভের সংজ্ঞা এবং IS কার্ভের সাথে যে সমস্ত চলকগুলো সংযুক্ত সেই চলকগুলো সম্পর্কে জানতে পারবে। একটা মিনিট, ফোন আসছে। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। সরি পরে ফোন দেন, সরি প্লিজ। Drawing up an IS curve in Keynesian income determination model. Keynesian determination মডেলের সাহায্যে কিভাবে আমি IS curve তৈরি করতে পারি সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। ঠিক আছে? এই চ্যাপ্টার কভার, এই চ্যাপ্টারে কি কি টপিকস রয়েছে সেই টপিকস গুলো একটু ডিসকাস করে নিই। প্রথম হচ্ছে গুডস মার্কেট এন্ড কম্পোজিশন অফ জিডিপি। গুডস মার্কেট কাকে বলা হয়? একটা হচ্ছে দ্রব্য বাজার এবং জিডিপি এর গঠন। নাম্বার 2, the demand for goods, determination of equilibrium output. The demand for goods and the determination of equilibrium output. এক হচ্ছে পণ্যের চাহিদা এবং পণ্যের চাহিদা, ভারসাম্য উৎপাদন নির্ধারণ এবং ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম আউটপুট। এরপরে রয়েছে আছে ইনভেস্টমেন্ট এন্ড সেভিংস। বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে আমরা জানতে পারবো। ফিনান্সিয়াল মার্কেট, ডিমান্ড ফর মানি এবং মনিটারি পলিসি, অর্থাৎ আমাদের আর্থিক বাজার, আর্থিক নীতি এবং অর্থের চাহিদা সম্পর্কে আমরা জানতে পারবো এই চ্যাপ্টার পড়ার পরে। ডিটারমিনেশন অফ ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেট সম্পর্কে আমরা ধারণা পেতে পারবো এবং কিভাবে ভারসাম্য ইন্টারেস্ট রেট নির্ধারিত হয় সেটা সম্পর্কে জানতে পারবো। গুডস মার্কেট এন্ড আইএস রিলেশনশিপ, দ্রব্য বাজার এবং আইএস এর সম্পর্ক সম্পর্কে জানতে পারবো। মানি মার্কেট এলএম রিলেশনশিপ, অর্থ বাজার এবং এলএম এর সম্পর্ক সম্পর্কে জানতে পারবো। আইএসএলএম মডেল এবং সর্বোপরি আইএসএলএম মডেল সম্পর্কে আমরা জানতে পারবো। পাঁচটা টপিকস অলরেডি ক্লাসে পড়ানো হয়ে গেছে। তো আমি এখন যে টপিকসটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে গুডস মার্কেট এন্ড আইএস রিলেশনশিপ, দ্রব্য বাজার এবং আইএস এর মধ্যে সম্পর্ক। তো মাই টপিক ইজ গুডস মার্কেট এন্ড আইএস রিলেশনশিপ, দ্রব্য বাজার এবং আইএস এর মধ্যে সম্পর্ক। খেয়াল করি বাম সাইডের যে চিত্র সেটা দেখাচ্ছে দ্রব্য বাজার সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দিচ্ছে। দ্রব্য বাজার বলতে কি বোঝায়? যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে, তো বিভিন্ন দ্রব্য নিয়ে বা সেবা নিয়ে বার্গেন করবে, পরস্পর দর কষাকষি করবে, সেটাকে বলা হচ্ছে দ্রব্য বাজার। ঠিক আছে? ডেফিনেশন অফ গুডস মার্কেট, দ্রব্য বাজারের সম্পর্ক বা দ্রব্য বাজারের সংজ্ঞা একটু খেয়াল করি। অর্থনীতিতে দ্রব্য সামগ্রী ও সেবার উৎপাদন ও বিপণন কার্যক্রম নিয়ে যে বাজার গঠিত হয় তাকে দ্রব্য বাজার বলে। আই রিপিট, অর্থনীতিতে দ্রব্য সামগ্রী ও সেবার উৎপাদন ও বিপণন কার্যক্রম নিয়ে গঠিত বাজারকে বলা হয় দ্রব্য বাজার। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রব্য সামগ্রী ও সেবার উৎপাদন মূলত নির্ভর করে বিনিয়োগের উপর, বিনিয়োগ আবার নির্ভর করে মূলধনের উপর, মূলধন নির্ভর করে সঞ্চয়ের উপর, আবার সঞ্চয় নির্ভর করে জাতীয় আয়ের উপর। তো এটা কিন্তু একটা সার্কুলেটেড অবস্থা। ঠিক আছে? যে অন্যান্য অবস্থা যদি স্থির থাকে, আমার দ্রব্য সামগ্রী এবং সেবার উৎপাদনটা নির্ভর করবে কিসের উপরে? বিনিয়োগের উপরে। বিনিয়োগ আবার সুদের হারের সাথে রিলেটেড, বিনিয়োগ সুদের হারের সাথে রিলেটেড, আবার বিনিয়োগ কিন্তু মূলধন গঠনের উপরেও কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলে। আবার মূলধন যদি আমি গঠন করতে চাই সেটা নির্ভর করবে কিসের উপরে? সঞ্চয়ের উপরে। সঞ্চয় নির্ভর করবে হচ্ছে আয়ের উপরে। সো ইট ইজ সার্কুলেটেড, একটার সাথে একটা রিলেটেড। সুতরাং দেখা যাচ্ছে যে দ্রব্য বাজারে দ্রব্য সামগ্রীর উৎপাদন, বিপণন, বিনিয়োগ, সঞ্চয়, আয় স্তরের সাথে
সম্পর্কিত। সুতরাং সঞ্চয় ও বিনিয়োগের সমতা স্থলে আবার ভারসাম্য সুদের হার ও আয় স্তর নির্ধারিত হয়। পেছনের চিত্রের পেছনের যে স্লাইডগুলোতে আমি চিত্র দেখাবো ওই স্লাইডগুলোতে কিন্তু আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। হয়তোবা আমি থিওরিটিক্যালি জিনিসগুলো বলছি, কারো বুঝতে সমস্যা থাকলে জাস্ট আমাকে লাস্ট 10 মিনিটে নক দিব, তাহলে আমি জিনিসগুলো আরেকবার একটু রিপিট করে বা কোন স্লাইডটা বুঝিয়ে আমি বুঝিয়ে দেব। এখন আসি, এখানে বলছে বাই মানি মার্কেট উই মিন দি ইন্টারঅ্যাকশন বিটুইন ডিমান্ড ফর মানি এন্ড সাপ্লাই ফর মানি। মানি মার্কেট বা অর্থের যে বাজারটা রয়েছে, এই অর্থের বাজার এক সাইডে রয়েছে অর্থের চাহিদা এবং অর্থের যোগান। অর্থের চাহিদা এবং অর্থের যোগান যেখানে কাট করবে সেখানে সুদের হার নির্ধারিত হবে, ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হবে। কে নির্ধারণ করে দেয়? এই নির্ধারণটা করে দেয় হচ্ছে সেন্ট্রাল ব্যাংক প্রত্যেকটা দেশে বা ফেডারেল রিজার্ভ ওয়ার্কিং সিস্টেম ব্যাংক। এখন ডেফিনেশন অফ আইএস কার্ভ, তার মানে হচ্ছে আইএস রেখার সংজ্ঞা। আইএস রেখা বলতে কি বোঝায় একটু খেয়াল করি আমরা, অত্যন্ত সহজ একটা টপিকস। আইএস কার্ভ is a locus in which each and every point shows the equalizing between investment and saving. আইএস কার্ভ হচ্ছে একটা সঞ্চার পথ। লোকাস মিন্স সঞ্চার পথ। সঞ্চার পথ বলতে কি বোঝায়? কতগুলো বিন্দুর সমন্বয়, কানেক্টিং পাথ। কতগুলো বিন্দুর সমন্বয়, কানেক্টিং পাথ। So IS curve is a locus in which each and every point shows, প্রত্যেকটা বিন্দু দেখায় the equalizing between investment and saving। তার মানে কি? সঞ্চয় এবং বিনিয়োগের সমতার মাধ্যমে কি করে? Therefore to determine rate of interest and national income. Therefore to determine rate of interest rate and national income. তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আইএস কার্ভ হলো কতগুলো বিন্দুর সমন্বয়ে এমন একটা সঞ্চার পথ যার প্রত্যেকটা বিন্দু সঞ্চয় এবং বিনিয়োগের সমতার মাধ্যমে সুদের হার এবং জাতীয় আয় নির্ধারণ করে। আই রিপিট, আমি আরেকবার বলছি, আইএস কার্ভ হচ্ছে কতগুলো বিন্দুর সমন্বয়ে এমন একটা সঞ্চার পথ নির্দেশ করে যার প্রত্যেকটা বিন্দু সঞ্চয় এবং বিনিয়োগের সমতার মাধ্যমে সুদের হার, ভারসাম্য সুদের হার এবং জাতীয় আয় নির্ধারণ করে। আইএস কার্ভ ডেপিক্টেড বুলস মার্কেট ইকুইলিব্রিয়াম, অর্থাৎ আইএস কার্ভ দ্রব্য বাজারের ভারসাম্য বর্ণনা করে। আমরা এখন চিত্রের মাধ্যমে দেখব যে কিভাবে আইএস শিডিউল থেকে আমরা আইএস কার্ভ অঙ্কন করব। একটু খেয়াল করি, বাম সাইডে আইএস স্কেডিউল আছে। হোয়াট ইজ আইএস schedule? IS schedule shows at different interest rate what will be the national income. So at different interest rate national income will be different. মানে ভিন্ন ভিন্ন সুদের হারে ভিন্ন ভিন্ন জাতীয় আয় নির্দেশ করবে। এই নির্দেশকারীকে আমি যখন একটা টেবিলের মাধ্যমে উপস্থাপন করব যে ভিন্ন সুদের হারে ভিন্ন ভিন্ন জাতীয় আয় নির্দেশ, একটা টেবিলের মাধ্যমে যখন আমরা এটাকে প্রেজেন্ট করব তখন সেটাকে বলা হবে আইএস শিডিউল। ঠিক আছে, একটু খেয়াল করি ডান সাইডে আমরা চিত্রে কি দেখতেছি। আমরা চিত্রে দেখতেছি ভূমি অক্ষে বা এক্স অক্ষে ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় নির্দেশিত এবং ওয়াই অক্ষে ইন্টারেস্ট রেট বা সুদের হার নির্ধারিত বা নির্দেশিত। এখন দেখা যাচ্ছে যে যখন সুদের হার 1, সাপোজ 1 টাকা, দেন বি বিন্দুর সাপেক্ষে এই যে পয়েন্ট বি বিন্দুর সাপেক্ষে আমাকে ন্যাশনাল ইনকাম দেখাচ্ছে কত? 75,000 টাকা সাপোজ। যখন সুদের হার বেড়ে 1 থেকে 2 হলো, সুদের হার বেড়ে গেল, বাংলাদেশ ব্যাংক যে কোনো কারণেই হোক সুদের হার বাড়িয়ে দিল। সুদের হার বাড়ানোর সাথে সাথে মানুষ কি করবে? ব্যাংকে টাকা রাখবে না? অবশ্যই ব্যাংকে টাকা রাখবে। কারণ সুদের হার বাড়া গেলে মানুষ এই জন্য ব্যাংকে টাকা রাখবে। মানুষ যদি কোনো জায়গায় একটা ইনভেস্ট করতে যায় এর সাথে রিস্ক জড়িত। যেহেতু ব্যাংক সুদের হার বাড়িয়ে দিচ্ছে, মানুষের হাত থেকে টাকা কোথায় চলে যাবে? ব্যাংকে চলে যাবে। ব্যাংকে চলে যাওয়ার সাথে সাথে ন্যাশনাল ইনকাম কোথায় চলে আসতেছে? 75 থেকে 50 তে। তো সুদের হার বাড়লো, জাতীয় আয় কমে গেল।
তো সুদের হার যখন 1 থেকে 2 টাকা হলো, এ বিন্দুর সাপেক্ষে আমার জাতীয় আয় কত হয়ে গেল? 50 কোটি টাকা। তাহলে সেক্ষেত্রে এ এবং বি এই দুইটা বিন্দু যদি আমি যোগ করি, এ বি যোগ বিন্দু দুটো যোগ করলে ডান দিকে নিম্নগামী একটা সরল রেখা পাওয়া যায়, যেটাকে বলা হয় আইএস কার্ভ। যেটাকে বলা হয় আইএস কার্ভ। তো এই যে মেনশন, এই যে পয়েন্ট, একটা তীর চিহ্ন দিয়ে দেখছি, এই যে দেখেন সবাই, সুদের হার যখন 1 থেকে 2 বাড়লো, তখন বি বিন্দুর সাপেক্ষে বাম থেকে ডানে আসলো, অর্থাৎ কি হলো, আমার কমে গেল জাতীয় আয়। আবার সুদের হার যখন স্যার আমরা কোনো ছবি দেখতে পাচ্ছি না। ছবি দেখতে স্যার আমরা কোনো পাচ্ছেন? ছবি দেখতে পাচ্ছি না স্যার, দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, দেখি দেখি, দাঁড়া, নেটে প্রবলেম হচ্ছে মনে হয় সম্ভবত। এখন দেখা যাচ্ছে? না স্যার, আমরা আপনাকে দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি একটু ক্লোজ করে আবার রিস্টার্ট দিচ্ছি, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, দেখেন তো দেখা যাচ্ছে কিনা। না স্যার। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে, দেখেন। ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি চলে যাচ্ছি আমার ওই টপিকসে। আমি যে, ইয়েস স্যার। হ্যাঁ, যেখানে ছিলাম একটু খেয়াল করি, সবাই একটু বুঝি, যদি না বুঝেন আমাকে জাস্ট একটু নক দেন। আমি আমার স্লাইডে চলে যাচ্ছি, জাস্ট ছবিতে, ছবিটাতে দেখেননি না? আচ্ছা, একটু খেয়াল করি, এবার দেখা যাচ্ছে ছবি? আচ্ছা, একটু খেয়াল করেন। সুদের হার যখন 1 টাকা, তখন বি বিন্দুর সাপেক্ষে আমার জাতীয় আয় হচ্ছে 75,000 টাকা বা 75 করোড় রুপি, কোটি টাকা। সুদের হার বেড়ে একের ইয়েস থেকে, স্যার। হ্যাঁ, 1 থেকে 2 টাকায় চলে গেল, মানে সুদের হার বাড়ার সাথে সাথে আমাদের জাতীয় আয় কমে 75,000 কোটি টাকা থেকে 50,000 কোটি টাকা চলে আসলো। এখন খেয়াল করি যে সুদের হার বাড়লে কেন জাতীয় আয় কমে, কারণটা কি? আচ্ছা, ব্যাংক যখন সুদের হার বাড়িয়ে দিবে, আমরা কি করব? ব্যাংক সুদের হার বাড়ানোর সাথে সাথে মানুষ হাতে যে টাকাটা ছিল সেই টাকাটা ব্যাংকে যে রাখবে, মানুষ অন্য জায়গায় ইনভেস্ট করবে না। ইনভেস্ট না করার কারণ হচ্ছে যে ইনভেস্টের সাথে রিস্ক জড়িত। সুদের হার যখনই বাড়িয়ে দিব আমি, আমার মানুষ ব্যাংকের টাকা রাখবে, জাতীয় আয় কমে যাবে। সো আমরা এই ক্ষেত্রে দেখছি যে ইন্টারেস্ট রেট যখন 1 টাকা, তখন বিভিন্ন সাপেক্ষে ন্যাশনাল ইনকাম হচ্ছে 75,000 কোটি টাকা। এখন সুদের হার বেড়ে গেল, আমার জাতীয় আয় কমে 50,000 কোটি টাকা আসলো। এ এবং বি দুইটা বিন্দু যোগ করলাম, এ বি বিন্দু যোগ করলে ডান দিকে একটি নিম্নগামী সরলরেখা পাওয়া গেল, যেটাকে বলা হয় আইএস কার্ভ। ঠিক আছে, এরপর নেক্সট স্লাইডে আমরা চলে যাই। নেটের সমস্যা করছে কিনা? আচ্ছা, এখন একটু খেয়াল করে, আমাদের মনে হয় নেটে একটু সমস্যা করছে।
ঠিক আছে? হ্যাঁ, এটা বারবার সমস্যা করছে, যতটুকু চেষ্টা করছি আমি। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক অফ আইএস কার্ভ। আইএস কার্ভের ক্যারেক্টারিস্টিক একটু খেয়াল করি। আইএস কার্ভ ইজ ডাউনওয়ার্ড টু দি রাইট, অর্থাৎ আইএস কার্ভ হচ্ছে ডান দিকে নিম্নগামী একটা সরল রেখা। আইএস কার্ভ ডান দিকে নিম্নগামী একটা সরল রেখা। এরপরে হচ্ছে আইএস কার্ভ শোজ দি ইনভার্স রিলেশনশিপ বিটুইন ইন্টারেস্ট রেট এন্ড ন্যাশনাল ইনকাম। আইএস কার্ভ ইন্টারেস্ট রেট এবং সুদের হারের সাথে জাতীয় আয়ের বিপরীত সম্পর্ক নির্দেশ করে। এরপরে আইএস কার্ভ ডেপিক্টেড গুডস মার্কেট ইকুইলিব্রিয়াম। আইএস কার্ভ দ্রব্যবাজারের ভারসাম্য বর্ণনা করে। ইচ এন্ড এভরি পয়েন্ট শোজ ইকুয়ালাইজিং বিটুইন ইনভেস্টমেন্ট এন্ড সেভিংস। প্রত্যেকটা বিন্দু ইনভেস্টমেন্ট এবং সেভিংস এর মধ্যে সমতা নির্দেশ করে। দেখা যাচ্ছে তো স্লাইড? স্লাইড দেখা যাচ্ছে? হ্যালো? জি স্যার, জি আচ্ছা, স্যার, জি স্যার, ক্লিয়ার তো? আচ্ছা, জি স্যার। ঠিক আছে। এরপরে দেখি ভেরিয়েবল রিলেটিং টু আইএস কার্ভ। আইএস কার্ভের সাথে কি কি চলক নির্দেশ সম্পর্কিত একটু খেয়াল করি। দেয়ার আর 4 ভেরিয়েবলস ইন আইএস কার্ভ। আইএস কার্ভের সাথে 4টা চলক সংযুক্ত বা সম্পর্কিত। সেগুলো কি কি? একটা হচ্ছে সেভিংস, 2 হচ্ছে ইনভেস্টমেন্ট, 3 হচ্ছে ইন্টারেস্ট রেট, 4 হচ্ছে ন্যাশনাল ইনকাম। একটু খেয়াল করি চলক কয়টা? 4টা। 4টার ভিতরে সেভিংস, ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট রেট, ন্যাশনাল ইনকাম। সঞ্চয় বিনিয়োগ হচ্ছে আর ডিটারমাইনিং ভেরিয়েবল। সঞ্চয় বিনিয়োগ হচ্ছে দ্বারা নির্ধারিত হয়, সঞ্চয় বিনিয়োগের সমতার মাধ্যমে নির্ধারিত হয়। এই দুইটাকে বলা হচ্ছে ডিটারমাইনিং ভেরিয়েবল। অন্যদিকে ইন্টারেস্ট রেট এন্ড ন্যাশনাল ইনকাম আর ডিটারমাইন্ড ভেরিয়েবল। ইন্টারেস্ট রেট এবং সুদের হার এবং জাতীয় আয় নির্ধারণ করে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে সঞ্চয় এবং বিনিয়োগের মাধ্যমে নির্ধারিত হয়। কি নির্ধারণ করে? ইন্টারেস্ট রেট এবং ন্যাশনাল ইনকাম, সুদের হার এবং জাতীয় আয়। তো সেভিংস ইনভেস্টমেন্ট হলো নির্ধারণী চলক, আর ইন্টারেস্ট রেট এন্ড ন্যাশনাল ইনকাম হচ্ছে নির্ধারিত হয়। পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। ড্রয়িং আপ কেনশিয়ান ইনকাম ডিটারমিনেশন মডেল। তার মানেটা হচ্ছে কি? আমরা কেনশিয়ান ইনকাম ডিটারমিনেশনের মডেলের মাধ্যমে কিভাবে আইএস রেখা অঙ্কন করব সেটা নিয়ে আমরা আগাবো। একটু খেয়াল করি। ইন কেনশিয়ান ইনকাম ডিটারমিনেশন মডেল, কেনশিয়ান আয় এবং ভোগ নির্ধারণ মডেলে 45 ডিগ্রি লাইন কনসিডার টু বি এস কার্ভ। একটু পরের স্লাইড থেকে একটু চিত্রটা দেখি, সবাই একটু খেয়াল করি। কেনশিয়ান আয় এবং ভোগ মডেলে এই যে 45 ডিগ্রি লাইনটা আছে, এই লাইনটা হবে কি? অ্যাগ্রিগেট সাপ্লাই কার্ভ। ঠিক আছে? ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম উইল বি ডিটারমাইন্ড উইথ দি ইন্টারসেকশন অফ এডি এবং এস, অর্থাৎ অ্যাগ্রিগেট ডিমান্ড এবং অ্যাগ্রিগেট সাপ্লাই যেই বিন্দুতে ইন্টারসেক্ট হবে, কাট করবে। অ্যাগ্রিগেট ডিমান্ড একটু খেয়াল করি। এই যে অ্যাগ্রিগেট ডিমান্ড, এই যে অ্যাগ্রিগেট ডিমান্ড, এই যে অ্যাগ্রিগেট সাপ্লাই কোন বিন্দুতে কাট করেছে? ই বিন্দুতে। তো যেখানে কাট করবে সেখানে আমাকে কি হবে? ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম অর্থাৎ ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হবে। কনজাম্পশন এন্ড ইনভেস্টমেন্ট বোথ ডিপেন্ডস অন ন্যাশনাল ইনকাম। ভোগ এবং বিনিয়োগ দুটাই হচ্ছে জাতীয় আয়ের উপরে নির্ভর করে। এগেইন ইনভেস্টমেন্ট ডিপেন্ডস অন ইন্টারেস্ট রেট, কিন্তু আবার বিনিয়োগ নির্ভর করে কিসের উপরে? সুদের হারের উপরে। সো সুদের হারের উপরে। So there exhibit a inverse relationship between interest rate and investment. ইন্টারেস্ট রেট এবং ইনভেস্টমেন্টের মধ্যে বিপরীত সম্পর্ক রয়েছে। সো অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ তার আগের অবস্থা থেকে শিফট করে উপরে যায়, উপরে যাওয়ার ফলে আমাদের ন্যাশনাল ইনকামও বেড়ে যায়। সো উই উড লাইক টু ড্র আইএস কার্ভ। আমরা একটা আইএস কার্ভ অঙ্কন করব, এটা সুদের হারের সাথে বিভিন্ন সুদের হারে ন্যাশনাল ইনকামের সম্পর্ক নির্দেশ করবে। আমরা ডাইরেক্ট চিত্রে চলে যাচ্ছি। চিত্রে একটু খেয়াল করি।
কোয়াড্রেন্ট এ দুইটা চিত্র আমি দেখেছি, একটা হচ্ছে কোয়াড্রেন্ট এ এবং কোয়াড্রেন্ট বি। কোয়াড্রেন্ট এ তে কি দেখাচ্ছে, ভূমি অক্ষে জাতীয় আয় এবং লম্ব অক্ষে অ্যাগ্রিগেট ডিমান্ড এবং অ্যাগ্রিগেট সাপ্লাই, অ্যাগ্রিগেট ডিমান্ড এবং অ্যাগ্রিগেট সাপ্লাই। স্যার হ্যাঁ বলেন। হ্যালো স্যার স্যার মিসও ঢুকতে চাচ্ছে স্যার, মেয়েরা মিসকে বলছে মিসও ঢুকতে চাচ্ছে, ওরা মিসও পারতেছে না ঢুকতে। মিস না ঢুকলে আপনি আসলেন কিভাবে, তাই স্যার না? আমি আগে আসছি কিন্তু কেউই ঢুকতে পারতেছে না নাকি বলছে সবাই, এ সেকশনেরও বি সেকশনেরও। এরকম তো হওয়ার কথা না। তাহলে কি নেটের সমস্যা হচ্ছে? আচ্ছা আমি এটা শেয়ার করে দিব না ইউটিউব দিয়ে, এছাড়া তো উপায় নেই। আমার এখানে সব খোলা, ওপেন ফর অল, ঠিক আছে, ওপেন ফর অল দেয়া, না ঢুকতে পারো তো কিছু নাই। আপনারা 20 জন আছেন আমার সাথে, ঠিক আছে এখন পর্যন্ত। ওকে, এখন তো আচ্ছা স্যার, প্রায় আচ্ছা প্রায় সময় শেষ, ঠিক আছে। আমি এটা শেষ করি, শেষ করে আপনাদের কোনো সমস্যা থাকলে সেটা নিয়ে ডিসকাস করি। এরপরে ওরা দরকার হলে ইউটিউব থেকে ঢুকে নিল, কেন এরকম হচ্ছে তো আমি বুঝলাম না। হ্যাঁ, আচ্ছা একটু খেয়াল করি। ভূমি আচ্ছা অক্ষে, স্যার। ভূমি অক্ষে জাতীয় আয় এবং লম্ব অক্ষে অ্যাগ্রিগেট ডিমান্ড এবং অ্যাগ্রিগেট সাপ্লাই নির্দেশিত। এটি হচ্ছে আমাদের প্রাথমিক চাহিদা রেখা। প্রাথমিক চাহিদা রেখা কোন বিন্দুতে ছেদ করছে? ই বিন্দুতে, ঠিক আছে। এই বিন্দুতে ছেদ করলে জাতীয় আয় আমার নির্ধারিত হচ্ছে ওয়াই নট। খেয়াল করেন ওয়াই নট। তো অ্যাগ্রিগেট ডিমান্ড এবং অ্যাগ্রিগেট সাপ্লাই কোন বিন্দুতে ছেদ করেছে? ই বিন্দুতে। জাতীয় আয় নির্ধারিত হয়েছে ওয়াই নট। এখন নিচের কোয়াড্রেন্ট বি তে ভূমি অক্ষে ন্যাশনাল ইনকাম এবং লম্ব অক্ষে কি দেখাচ্ছে? সুদের হার দেখাচ্ছে। এই অ্যাগ্রিগেট ডিমান্ড এবং অ্যাগ্রিগেট সাপ্লাই দুটো ই বিন্দুতে ছেদ করছে। ছেদ করার ফলে জাতীয় আয় নির্ধারিত হয়েছে ওয়াই নট এবং সুদের হার নির্ধারিত হয়েছে আর নট এ বিন্দুর সাপেক্ষে। এখন from the point E পয়েন্টের সাপেক্ষে national income will be determined y not at r not interest rate which is shown in point A। এটা বলেছে if interest rate decline, যদি সুদের হার কমে যায়, এখানে যদি সুদের হার কমে গেলে মানুষ কি হবে? সুদের হার কমার সাথে সাথে মানুষ ব্যাংক থেকে কি করবে? টাকা তুলে নিয়ে আসবে। টাকা তুলে নিয়ে আসার সাথে সাথে মানুষের চাহিদা বাড়বে। চাহিদা বাড়ার সাথে সাথে চাহিদা রেখা এডি থেকে শিফট করে চলে যাবে কোথায়? এডি প্রাইমে। যার ফলে কি হবে? যার ফলে আমার জাতীয় আয় বেড়ে যাবে। সেটাই দেখাচ্ছে যে প্রাইমারি ডিমান্ড কার্ভ এডি, সুদের হার কমার সাথে সাথে এডি শিফট করে এডি প্রাইমে গেল, করার সাথে সাথে বি বিন্দুর সাপেক্ষে আমি জাতীয় আয় বেড়ে ওয়াই নট থেকে ওয়াই ওয়ানে গেল। তো আমরা কয়টা পয়েন্ট পেলাম? এ এবং বি পয়েন্ট। এই এ এবং বি দুইটা পয়েন্ট যোগ করলাম, যোগ করলে ডান দিকে নিম্নগামী একটা রেখা পাবো, যে রেখাকে বলা হবে কি? আইএস কার্ভ। তো আমরা শিখলাম যে কেনশিয়ান ইনকাম ডিটারমিনেশনের মাধ্যমে কিভাবে আইএস রেখা অঙ্কন করা যায়, ঠিক আছে। কোনো সমস্যা আছে? হ্যালো, কেনশিয়ান ইনকাম ডিটারমিনেশনের মাধ্যমে কিভাবে সুদের হার আমরা নির্ধারণ করব। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং স্লাইড? নেক্সট ক্লাসে আমরা দেখব, সেটা হচ্ছে সঞ্চয় এবং বিনিয়োগের সমতার মাধ্যমে কিভাবে সুদের হার নির্ধারিত হয়। ড্রয়িং আপ আ আইএস কার্ভ ইন অল্টারনেটিভ মেথড। চারটা চিত্র দিয়ে আমরা দেখব যে সঞ্চয় বিনিয়োগ, এখানে দেখাচ্ছে ইনভেস্টমেন্ট সুদের হারের সাথে বিপরীত সম্পর্ক, এখানে দেখাচ্ছে সঞ্চয় আয়ের সাথে পজিটিভ সম্পর্ক। এই জন্য সুদের হারের সাথে ইনভেস্টমেন্ট এর সম্পর্ক বিপরীত বিধায় এটা ডান দিকে নিম্নগামী, আর এটা হচ্ছে আয়ের সাথে সঞ্চয়ের পজিটিভ সম্পর্ক বিধায় এটা ডান দিকে ঊর্ধ্বগামী। এবং এটা সঞ্চয় এবং বিনিয়োগের কি দেখাচ্ছে? সমতা দেখাচ্ছে। এর মাধ্যমে কিভাবে আইএস কার্ভ নির্ধারণ করতে হয় সেটা আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখব। এখন আপনাদের যারা 17 জন পার্টিসিপেন্ট আছেন তাদের কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলতে পারেন, বা চ্যাট বক্সেও আমাকে বলতে পারেন। আছে কারো সমস্যা? ফিল ফ্রি, কোনো সমস্যা নেই, বলেন।
তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আজকে এই পর্যন্তই থাকুক। থ্যাংক ইউ অল। স্টে সেফ, স্টে অ্যাট হোম। কারো কোনো সমস্যা আছে স্লাইডে? ক্লিয়ার শোনা যাচ্ছে কথা আমার? ঠিক আছে, থ্যাংক ইউ। কারো কোনো সমস্যা বা কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ অল। স্টে সেফ, স্টে অ্যাট হোম।